লাগামহীন বাজারে মুনাফা লুটছে সিন্ডিকেট, বিফলে নিয়ন্ত্রণের সব চেষ্টা, ঠকছে কৃষক ভোক্তা, কঠোর পদক্ষেপ দাবি। এই সিন্ডিকেটটাকে যদি এখন আমরা ধরতে না পারি তাহলে সেক্ষেত্রে আর কখনোই এই বাজারটাকে ঠিক করা যাবে না। গুমের শিকার পরিবারের পুনর্বাসন ও ক্ষতিপূরণ সরকারের বিবেচনায়, বললেন আইন উপদেষ্টা। গুম প্রতিরোধে আইন করার পরিকল্পনা। We have already ratified the Convention Against Enforced Disappearance and we have ratified that convention without any reservation. একাদশ দ্বাদশের পাঠ্য বইয়ে পরিবর্তন, শেখ মুজিবের 52 দিনগুলো বাদ, দলীয় এজেন্ডা থেকে বেরিয়ে সঠিক পাঠদানের উদ্দেশ্য। সিলেবাস কারিকুলাম যাতে এটা একটা কোনো দলের সম্পত্তি না হয়ে ওঠে। যে রাজনৈতিক সরকারই আসুক তারা একচোখা হয়ে যায়, এই একচোখাটা না হয়ে সর্বজনীনভাবে যদি এটা করা যায় সেটা অবশ্যই উত্তম। এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিপূরণ দিতে বিশ্ব মোড়লদের গড়িমসি, $6 লাখ কোটি দাবির বিপরীতে আশ্বাস 3%-ও কম। স্বাগত শান্ত বাজারে। পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি এবং আমি তন্ময় কুমার রায়। কর্তৃত্ববাদী সরকারের বিদায় ঘণ্টা বাজানো গেলেও নিয়ন্ত্রণে আসেনি বাজার, উল্টো মধ্যস্বত্বভোগী সহ বাজার সিন্ডিকেট আরও শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা, যার প্রমাণ অবশ্য মিলেছে সরজমিনে কৃষক পর্যায় থেকে পণ্য ভোক্তার কাছে পৌঁছানোর চক্র পরিদর্শনে। দেখা গেছে কৃষকের উৎপাদিত যে সবজিগুলো রয়েছে সেগুলো 3 থেকে 5 হাত ঘুরে দাম বাড়ে 3 গুণ পর্যন্ত। এতে করে ঠকছেন কৃষক এবং ভোক্তারা, আর লাভের যে গুড় রয়েছে সেটি খাচ্ছেন ফরিয়ারা। আহাদ আহমেদের ক্যামেরায় আরও জানাচ্ছেন রকিবুল রাহাত। প্রাকৃতিক দুর্যোগ এবং অন্যান্য অজুহাত দেখিয়ে মাত্র কিছুদিন আগেই রাজধানীর খুচরা বাজারে অধিকাংশ সবজি সেঞ্চুরি হাঁকিয়েছিল। তবে বর্তমানে কিছুটা দাম স্থিতিশীল হয়েছে, কিন্তু সবজির বাজার হঠাৎ করেই এমন উথাল পাতাল কেন হয় তা জানতে আমরা রাজধানী থেকে 3টি সবজি বাছাই করতে চাই। সেক্ষেত্রে আজকের বাজার আমরা দেখছি করল্লা বিক্রি হচ্ছে প্রতি কেজি 80 থেকে 100 টাকা কেজিতে, ফুলকপি বিক্রি হচ্ছে 50 টাকা পিস এবং শীতকালীন আগাম সবজি শিম বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে। খুচরা পর্যায়ে যখন এমন দাম, তখন উৎপাদক পর্যায়ে কেমন এবং তা কতটি হাত ঘুরে রাজধানীতে আসে তা জানবো আজকের প্রতিবেদনে। ঢাকার বাজারে প্রায় সব ধরনের সবজি আসে দেশের অন্যান্য জেলা থেকে। বাজার বিশ্লেষণে তাই আমরা বেছে নিলাম ঢাকার প্রতিবেশী জেলা মানিকগঞ্জকে। পাতার শরীরের শিশির ভাঙেনি তখনও, অথচ ভোরের আয়েশি ঘুমে সমাপ্তি টেনে কৃষকের মাঠে মাঠে ব্যস্ততা করছেন ফসলের পরিচর্যা। গ্রামের নাম বারাহির চর। এখানেই নিজের 60% জমিতে করল্লা চাষ করেছেন আবু সাইদ। জানালেন খরচের ফিরিস্তি। আমার 60% জায়গায় প্রতি ডিসিমেল কি আর কি 1,500 টাকা খরচ হয়েছে। আমি প্রতি শতাংশ থেকে 20 থেকে 25 কেজি করে আর কি পাইছি। মন হিসাবে এই যে আপনার 800 টাকা মন বা 1600-1700 টাকা মন, মানে করলা বুঝে আর কি। সাইদের মতন আরও অনেক চাষি খেতে চাষ করছেন শসা, ধুন্দুল, পটল, বেগুন, শিম, ফুলকপির মতো সবজি। জমি থেকে উৎপাদিত ফসল তুলে কৃষকেরা সাধারণত নিয়ে আসেন পাশের অস্থায়ী আড়তে। প্রধান খরচ মানে কেজি হিসাবে হয়তো বাই করা যাবে না। বিক্রি করতেছি হলো প্রথম বেচছি 2800 টাকা, পরে 2200 টাকা, এখন আর কি কমছে একটু দাম। সবজির দরদাম এবং বেচা কেনার বিষয়ে বিস্তারিত জানতে গোপনে ভিডিও ধারণ করে এখন টিভি। কত দিবি তুই? জানা গেল সবজির প্রাথমিক ক্রেতা স্থানীয় ব্যাপারীরা। পরিচিত কৃষকের ক্ষেত থেকে তুলে আনা পণ্য কেনেন তারা, দর হাঁকান আশেপাশের বাজার অনুযায়ী, যা পরিবর্তন হয় প্রায় প্রতিদিন।
এবার দেখা যাক আমাদের নির্ধারণ করা করল্লার বাজার দর কত। আরো 2-4টা দাম হইছে তাহলে আপনি শুন না বেশি বলে ছাড়ে দাও। আচ্ছা ঠিক আছে, যাও ক্লিয়ার। 900 থেকে 1200 টাকায় প্রতিমন করল্লা কিনছেন স্থানীয় ব্যাপারীরা, অর্থাৎ কেজিতে 30 টাকা। 30 মনে মাল আপনার 1000 থেকে 1200 পর্যন্ত কিনছি। ঢাকা পাঠাইতে হলে লেবার খরচ আছে এবং আড়তদারিয়া দেন লাগে, তো 1600-1700 পড়ে জায়গা। স্থানীয় ব্যবসায়ীরা এসব পণ্য বিক্রি করেন এখানকার বড় ব্যবসায়ীদের কাছে, যারা সবজিগুলো সরাসরি ঢাকা এবং অন্য জেলাতে পাঠান। দ্বিতীয় হাতেই পণ্যের দাম মন প্রতি বাড়লো 200 টাকা। কিন্তু কেন? কিনছে হলো 1500-1600 টাকা মন, আড়তদারি আছে, লেবার বিল আছে, গাড়ি ভাড়া আছে, এগুলো খরচ হলে 45 টাকা পড়বো। স্থানীয় আড়ত ছাড়াও মানিকগঞ্জের জাগির কাঁচাবাজার আড়তে ফসল বিক্রি করেন কৃষক। এখানে দেখা মিলল রকমারি সবজির। আরেক সবজি ফুলকপি নিয়ে জানতে কথা হলো ব্যবসায়ী বশির আহমেদের সাথে। আমার প্রতি কেজিতে উৎপাদন খরচ আছে 20 টাকা থেকে 25 টাকা করে। তবে এখন বর্তমানে বাজার মূল্য পেয়েছি, আমাদের এটা চালান আসবে, লাভ হবে না। কারণ হচ্ছে আমাদের আগাম সিজনে যে ফুলকপিগুলো করি এতে কিন্তু আমাদের খরচটা অনেক বেশি। ঢাকায় পিস হিসাবে বিক্রি হওয়া ফুলকপি মানিকগঞ্জ আড়তে কেনা হচ্ছে কেজি অথবা মনে। বাজার দর অনুযায়ী 1800 টাকা মন। সেক্ষেত্রে প্রতি পিস দাম পড়ে 35 টাকার মতন। আর শীতকালীন আগাম সবজি শিম আড়তদাররা কৃষকের কাছ থেকে কিনছে 1650 থেকে 1700 টাকা মনে। কেজি পড়ে 40 থেকে 42 টাকা। আমি আনছি হলো আপনার 300 পিস, 350 পিস। এটি তো আপনার ঢাকায় নিয়ে পোষাইবো না। আমার ঠগা, পাবলিকেরও ঠগা, এনে বেশির লাভ। এখানে শতকরা 5 টাকা কমিশনে পাইকারদের কাছে সবজি বিক্রি হয় বলে দাবি করেন আড়তদারেরা। তারপর পণ্য পাঠানো হয় ঢাকায়। আমি কৃষককে বিক্রি করে দেব, বিক্রি করে দেওয়ার পরে আমার পার্সেন্টেজ হলো শতকরা 5 টাকা। আমরা এখান থেকে মাল কিনে আপনার মনে করেন যে ঢাকা যাত্রাবাড়ি, তারপরে কক্সবাজার, চকরিয়া এইসব মুকামে আমরা মাঝারি গাড়ি দিয়ে পাঠাই আর কি। আড়তদারের কথা ধরে এবার ফিরতে চাই ঢাকায়, দেখতে চাই ঢাকার আড়তের বাজার দর। রাতের কারওয়ান বাজার 10টার পরপর দেশের অধিকাংশ জেলা থেকে ট্রাকে চেপে সবজি পৌঁছায় রাজধানীর এই বাজারে। এবার জানতে চাই স্থানীয় আড়তের সবজির দামের সঙ্গে কতটা ফারাক ঢাকার আড়তের। বাজার ঘুরে দেখা গেল কারওয়ান বাজারের কিছু কিছু সবজি বিক্রি হয় 5 কেজিতে 1 পাল্লা হিসাবে। ফুলকপি, লাউ, চালকুমড়ার মতন সবজি শতক বা 20 হিসাবে। এখানে করল্লা মানভেদে মিলছে 400 টাকা পাল্লা, কেজিতে 80 টাকা। শিমের পাল্লা 480 থেকে 500 টাকা, কেজিতে প্রায় 100। কারওয়ান বাজারে মানিকগঞ্জের ফুলকপি পাওয়া গেল না। এর চেয়ে মানে এবং আকারে ছোট লালমনিরহাটের প্রতি পিসের ফুলকপির বাজার চলছে 32 থেকে 35 টাকায়। ওখানে লেবার খরচ পার পিস মনে করেন 1 টাকা 1.5 টাকা পিস পড়ে যায়, গাড়ি ভাড়া 3 টাকা 4 টাকা পিস পড়ে, তারপর ওয়েস্টেজ আছে, এগুলো সব মিলে দেখা গেছে যে 28-30 টাকা 32 টাকা পড়ে যায়। 400 টাকা পাল্লা, 80 টাকা পাইকারি, আরো খরচ আছে কেজি 2 টাকা। ঠিক আছে, আপনার নুনতি খরচ আছে, গাড়ি ভাড়া আছে, ঘাটতি আছে। বাজার বিশ্লেষণে দেখা গেল কৃষক পর্যায় থেকে ঢাকার খুচরা ব্যবসায়ীদের হাতে পণ্য পৌঁছায় কম বেশি 5টি হাত ঘুরে, যেখানে আছে নানা ধরনের সিন্ডিকেট। আর এতে উৎপাদন মূল্যের দ্বিগুণ বেড়েছে সবজির দাম। ক্যামেরায় স্বীকার না করলেও কয়েকজন পাইকার জানান, কারওয়ান বাজার ও ঢাকার অন্যান্য পাইকারি বাজারে ট্রাক থামলেই মাল ভাঙার খরচ গুনতে হয় 2000 টাকা। এছাড়াও পরিবহন ও লেবার খরচের অজুহাত দিলেন তারা। আমার এক গাড়ি মাল বেচতে ভর্তি কাটা বেচা কিনা মানে শেষ হইব 21000 টাকা খরচ হইব। লেবারের মাল বস্তা প্রতি খরচ নেয়, আর পরে আপনার ময়লা হালা তারা 20 টাকা করে নেয়। ছাত্র জনতার অভ্যুত্থানের পর নানান সংস্কারের রব উঠলেও বাজার সিন্ডিকেটে পরিবর্তন আসেনি বলে মতামত দেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ না নেয়ার কারণেই অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধির অভিযোগ তাদের। দুর্ভাগ্যজনকভাবে যেটা মানুষের 18 কোটি মানুষের স্বার্থ জড়িত, সেটা হলো নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজার ব্যবস্থাপনা। এখানে কিন্তু তারা সংস্কারের কোনো কথা বলে না। তো তার কারণে ব্যবসায়ীরা মনে করলো যে না, ঠিক আছে, আগে আমরা যেভাবে করেছি এটা এখন এবারও চলবে। প্রশাসনের অস্থিরতা ও দুর্বলতায় বাজার সিন্ডিকেট আরো শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন এই অর্থনীতিবিদ। যা ভাঙতে দরকার সরকারের কঠোর নিয়ন্ত্রণ।
এখন যে বাজারের পরিস্থিতি, এই যে অস্বাভাবিক পরিস্থিতি যারা তৈরি করে রেখেছে, তাদের বিরুদ্ধে কি আমরা কোনো শাস্তিমূলক ব্যবস্থা দেখেছি? একটা অন্তত দৃষ্টান্তমূলক শাস্তি হতো, কারো লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হতো, তো সেটা তো হচ্ছে না। তো এই কারণেই কিন্তু তারা পার পেয়ে যাচ্ছে। আমি মনে করি যে এই সিন্ডিকেটটাকে যদি এখন আমরা ধরতে না পারি, তাহলে সেক্ষেত্রে আর কখনোই এই বাজারটাকে ঠিক করা যাবে না। ইতিমধ্যে সরকার টিসিবি এবং বেসরকারি উদ্যোগে পণ্য বিক্রির মাধ্যমে সমান্তরাল বাজার সৃষ্টির ব্যবস্থা করেছে। তবে সিন্ডিকেট দমাতে না পারলে স্থায়ী সমাধান আসবে না বলে শঙ্কা বাজার অর্থনীতিবিদদের। রকিবুল রাহাত, এখন, ঢাকা। কোনোভাবেই কমছে না আলুর দাম। বাজারে নেই দেশি আলুর সরবরাহ। প্রতি কেজি আলু কিনতে হচ্ছে 70 থেকে 75 টাকা কেজি দরে। অন্যদিকে শীতকালীন সবজির সরবরাহ শুরু হলেও কাঁচা বাজারে কমছে না দাম। বিক্রেতারা বলছেন, দেশের বিভিন্ন স্থানে গত কয়েক মাসের বৃষ্টি আর সরবরাহ সংকটে বেশি দামে কিনতে হচ্ছে সবজি। ক্রেতাদের দাবি আরও বেশি বাজার নজরদারির। সানিম মৃধা জানাবেন বিস্তারিত। প্রতি সপ্তাহে নির্দিষ্ট কোনো নিত্যপণ্যের দাম বৃদ্ধি যেন বাজারের নিয়মিত চিত্র। যে তালিকায় এবার শীর্ষে রয়েছে আলু। গত কয়েক সপ্তাহ ধরে বেড়েই চলেছে আলুর দাম। লাগাম টানা যাচ্ছে না পেঁয়াজেও। কেজি প্রতি আলু 5 থেকে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা দরে। আর আমদানি করা ভারতীয় আলু দাম হাঁকা হচ্ছে 130 থেকে 140 টাকা। বিক্রেতারা বলছেন, বাজারে নেই পর্যাপ্ত আলুর সরবরাহ। একই সাথে দেশি আলুর উৎপাদনও রয়েছে সংকট। একই অজুহাত পেঁয়াজের দামেও। আলু পেঁয়াজের দাম বাড়তি, বৃষ্টি বাদলের কারণে আলু ভাই পিছিয়ে গেছে, এক দেড় মাস 2 মাস পিছিয়ে গেছে। এই কারণে এখন নতুন আলু আসতে পারে। এরকম সময় তো নতুন আলু আপনার আসার কথা। দাম বেশি, অনেকে বলে যে বন্যার কারণে বলে কৃষকরা ক্ষতিগ্রস্ত, উৎপাদন কম, এই কারণে অনেকে বলে যে এই মালের খুব সংকট। শুধু আলু পেঁয়াজই না, প্রায় সব ধরনের নিত্যপণ্যের দামই বেড়েছে। চালের বাজারেও এখনও ফেরেনি স্বস্তি। গত কয়েকদিনের তুলনায় কয়েকটি সবজির দাম কমলেও বাজারে এখনও বেশিরভাগ শাকসবজির দামই চড়া। এই যেমন শিমের কেজি 100 টাকা, বরবটিও 100 টাকা দাম চাওয়া হচ্ছে। বাঁধাকপি, ফুলকপি প্রতি পিস বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। লাগামহীন বাজারে দ্রুত নজরদারি বাড়িয়ে শক্ত পদক্ষেপের আহ্বান ক্রেতাদের। তবে বিক্রেতারা বলছেন, শীতকালীন সবজির সরবরাহ বাড়লে কমবে দাম। শিম আসছে 90 থেকে 100 টাকা কেজি, মূলা 50 থেকে 60 কেজি, করলা আছে 60 থেকে 70 কেজি, ভেন্ডি 40 থেকে 50 কেজি, আলু 120 থেকে 30 টাকা কেজি। অনেক দাম, কোনো কিছু মানুষের ক্রয়ের ক্ষমতার বাইরে, এটা যেটা আশা করি নাই সেইটাই। আমাদের গভর্নমেন্টের যেটা আপনার একটা উদ্যোগ নিতে হবে যে কৃষক দাম পেতে হবে। কৃষক যদি এটা 20 টাকা পায়, এখানে আসতে এটা 40 টাকা হোক, সমস্যা নাই, কিন্তু এটা 70 টাকা কেন হবে? এদিকে সপ্তাহ ব্যবধানে প্রায় সব মাছেরই দাম কিছুটা কমেছে। রুই, পাবদা, পাঙাশ এসব মাছের দাম কেজিতে 50 থেকে 100 টাকা কমে বিক্রি হচ্ছে। আর ইলিশের দাম চাওয়া হচ্ছে 1400 থেকে 1500 টাকা কেজি। মাছ বিক্রেতাদের দাবি, পর্যাপ্ত মাছ সরবরাহ থাকলেও বাজারে ক্রেতা সংকট। গত সপ্তাহ থেকে মাছের দামও কেজিতে 50 টাকা, 60 টাকা, 30 টাকা এরকম প্রতিটা মাছের এই দাম কম আছে। মাছের আমদানি রপ্তানিও ভালো আছে, কিন্তু ক্রেতা নাই, ক্রেতা খুব কম। যে মাছটা 1000-1200 টাকা কেজি আসছিল, এই মাছটা ধরো 900-1000 টাকা কেজি। কিনে নাই, হ্যাঁ বেশি বেশি কিনে নাই। গত সপ্তাহে বিক্রি করছি এটা আপনার 550 টাকা কেজি, এই সপ্তাহে 400 টাকা ব্যস্ত আছে। কাস্টমার নাই, বুঝছেন, বাজারে কাস্টমার নেই, বেঁচে কিনি না। হ্যাঁ, মাছের আমদানি মোটামুটি ভালোই আছে দিলে, কিন্তু কাস্টমার আমদানি কম। এছাড়া ব্রয়লারের দাম 10 টাকা বেড়ে 190 টাকা বিক্রি হচ্ছে। আর পাকিস্তানি মুরগির দাম 100 টাকা কমে বিক্রি হচ্ছে 280 টাকায়। সানিম মৃধা, এখন, ঢাকা। গুমের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের পাশাপাশি গুম প্রতিরোধে আইন করার পরিকল্পনা করছে সরকার। এমনটি জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, গুম হওয়া মানুষের পরিবারের পাশে রয়েছে বর্তমান সরকার। বিস্তারিত জানাচ্ছেন বাইজিদ সাদ। আমরা তো তিলে তিলে মারা যাচ্ছি, প্রতিটা মুহূর্তে, প্রতিটা মিনিটে, প্রতিটা সেকেন্ডে আমরা মারা যাচ্ছি। আমরা আর কতবার মরবো আপনারা বলে? হঠাৎ করেই হারিয়ে গেছেন প্রিয়জন, যার অপেক্ষায় কাটছে বছরের পর বছর।
কখনো কি দেখা মিলবে সেই নিখোঁজ স্বজনের? আর কি মুখোমুখি হবে সেই প্রিয় মুখ? অনিশ্চয়তা যেন অন্তহীন। এমন পরিস্থিতি গেল 15 বছরে গুমের শিকার হওয়া ব্যক্তির পরিবারের সদস্যদের। রাজধানীর গুলশানের একটি হোটেলে বেসরকারি সংস্থা অধিকারের আয়োজনে এশিয়ান ফেডারেশন অ্যাগেইনস্ট ইনভলান্টারি ডিসঅ্যাপিয়ারেন্সে 2 দিন ব্যাপী 8ম কংগ্রেসে উঠে আসে স্বজনদের বেদনার্ত দিনযাপনের কথামালা। অনুষ্ঠানে উপস্থিত সরকারের উপদেষ্টারা বলছেন, খুনের চেয়ে ভয়াবহ গুম। যারা গুমের শিকার হয়েছেন তাদের সম্পত্তি বন্টনে উত্তরাধিকার বিষয়ে আইন হবে। অনুষ্ঠানে গুম প্রতিরোধে সর্বোচ্চ আইন করার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। This kind of crime against humanity should be given the topmost priority in dealing with the matters, so that nobody in future can dare to do this kind of crimes. গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, শুধু গুম খুন নয়, গেল 15 বছরে যারাই নির্যাতনের শিকার হয়েছেন তাদের ন্যায় বিচার নিশ্চিত করা বর্তমান সরকারের অগ্রাধিকারে থাকবে। গুম হওয়া ব্যক্তিদের পরিবারের পাশে রয়েছে সরকার। Justice is the priority not only for the victims of enforced disappearances. Justice is the priority for all the people of Bangladesh who suffered under the brutal fascist regime in the last 15.5 years. বক্তব্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল গুম হওয়া ব্যক্তি এবং তাদের পরিবারের বিষয়ে সরকারের অবস্থান নিয়ে কথা বলেন, সরকারের সক্ষমতার ঘাটতি থাকলেও আন্তরিকতার কমতি নেই। কোনোভাবেই আগের সরকারের স্টেপসের মানে পুনরাবৃত্তির প্রশ্নই আসে না, এবং আমাদের কমিটমেন্ট অবশ্যই আগের চেয়ে বেশি। আপনি 2টা প্রমাণ তো দিলাম, কোন সরকার তো এই গুম বিষয়ক কনভেনশনকে রাটিফাই করে নাই, আনকন্ডিশনাল রাটিফিকেশন, আর কোন সরকার তো এরকম কমিশন করে নাই। গুমের সঙ্গে জড়িত এবং নির্দেশদাতাদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে গুমের শিকার ও নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যরা। বাইজিদ সাদ, এখন, ঢাকা। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিপূরণে প্রান্তিক দেশগুলোর প্রতি বছর প্রয়োজন প্রায় $6 লাখ কোটি, যা দিতে গড়িমসি করছে বিশ্ব মোড়লরা। যতটুকু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাও ছাড়ের ক্ষেত্রে নেই কোনো অগ্রগতি। এছাড়া এবারের জলবায়ু সম্মেলনে যুক্তরাষ্ট্র, রাশিয়া, কানাডা, চীনের মতো দেশের রাষ্ট্রপ্রধানরা না আসায় ক্ষতিপূরণ পাওয়া নিয়ে শঙ্কা আরও ঘনীভূত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, উন্নত দেশগুলো না আসায় প্রতিশ্রুত অর্থ ছাড় ব্যাহত হতে পারে। আজারবাইজান থেকে মাহমুদ রাকিবের প্রতিবেদন। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলা ও পরিবেশ রক্ষায় সব ক্ষেত্রে গ্যাসের ব্যবহার বন্ধ করা দরকার। সেখানে বাংলাদেশ সহ এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকায় বাড়ছে এর ব্যবহার। তাই গ্যাস ব্যবহার বন্ধের দাবিতে জলবায়ু সম্মেলনের বিশ্বমঞ্চে এসব মহাদেশ থেকে আসা পরিবেশ কর্মীরা প্রতিবাদে হয়েছেন একাট্টা। Mighty, mighty Asian. Mighty, mighty Asian. We are the Latin American. বাংলাদেশের পরিবেশ কর্মীরা বিক্ষোভে অংশ নিয়ে বলছেন, যেখানে বিশ্বব্যাপী পরিবেশ বিরোধী গ্যাস বন্ধের দাবি উঠেছে, সেখানে বাংলাদেশে নতুন আরও 41টি গ্যাস বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা চলমান। যে পদ্ধতিতে বাংলাদেশের মতো দেশে, এশিয়াতে যে সমস্ত দেশে গ্যাস বিস্তার হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের এই সিম্বলিক প্রোগ্রাম। আমরা কোনো দেশের নাম নিয়ে বলতে চাই না। I'm allowed to say this already to the countries that are the top exporters of gas and gas expansion in the global south. We want to talk to the US, Australia, Japan and Korea. সম্মেলন কেন্দ্রের বাইরে যখন এমন বিক্ষোভ, তখন ভেতরে আলোচনার টেবিলে চলছে পরিবেশ ধ্বংসের জন্য দায়ীদের চিহ্নিত করা এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার দর কষাকষি। তথ্য বলছে 2023 সালে চীন কার্বন নিঃসরণ করেছে 32.88%, যুক্তরাষ্ট্র 12.6%, ভারত 6.9% আর রাশিয়া 4%।
অথচ এবারের কপ সম্মেলনে 4টি দেশের কোন রাষ্ট্রপ্রধানই উপস্থিত হননি। অপর একটি তথ্য বলছে, উন্নত দেশ ও আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো জলবায়ু প্রভাবের ক্ষতি মোকাবেলায় বছরে $170 বিলিয়ন সংস্থানের কথা বললেও ক্ষতিগ্রস্ত দেশগুলো বলছে দরকার $6 ট্রিলিয়ন মার্কিন। অথচ বিপুল পরিমাণ কার্বন নিঃসরণ করেও অর্থ দিতেই চাচ্ছে না চীন, যুক্তরাষ্ট্রের মতো বিশ্ব মোড়লরা। জলবায়ু বিজ্ঞানীরা বলছেন, রাষ্ট্রপ্রধানদের এই অনুপস্থিতি অর্থ ছাড়ে বাধা হয়ে দাঁড়াতে পারে। আমরা আলাদা একটা সাব গোল চাই, যেটা নতুন কমিটমেন্ট হবে NCQG, কিন্তু এটা নিয়েও পলিটিক্যাল অনেক ঝামেলা হচ্ছে। আপনি বলেন যারা পলিউটার কান্ট্রিজ, US, চায়না, ওদের তো হেড অফ দ্য ডেলিগেশন আসেনি, তো ওদেরও কমিটমেন্ট নাই। ওনাদের কমিটমেন্ট ছাড়া ডেলিভারি কে দেবে? তারা বলছেন, অ্যাডাপ্টেশন, মিটিগেশন ও লস অ্যান্ড ড্যামেজ খাতে সহায়তা নয়, বরং ঋণ দিতে চায় বিশ্ব নেতারা, যাতে রাজি নয় বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলো। ঋণের বিষয়টিকে বিশেষজ্ঞরা দেখছেন জলবায়ু নিয়ে বিশ্ব মোড়লদের ব্যবসা হিসেবে। এখন পর্যন্ত $100 বিলিয়ন দিয়েছে, কিন্তু আমাদের মতো দেশ সেই হিসাব মানতে রাজি না। দ্বিতীয় কথা হচ্ছে, এই টাকাটা কি অনুদান হিসাবে দেয়া হবে না বাণিজ্যিক ঋণ হিসাবে দেয়া হবে? ওরা বাণিজ্যিক ঋণ হিসাবে দিতে চায়, তার মানে ক্লাইমেট চেঞ্জ নিয়ে ব্যবসা করতে চায়। এটা তো হলো না। এইগুলো নিয়ে প্রচুর তর্ক বিতর্ক হচ্ছে, আলাপ আলোচনা হচ্ছে। হয়তো সামনের সপ্তাহের শেষের দিকে একটা কিছু পাওয়া যেতে পারে। এবারের কপ সম্মেলনে এখন পর্যন্ত শুধুমাত্র সুইডেন $17 মিলিয়ন মার্কিন ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এবারের এই বিশ্ব জলবায়ু সম্মেলনকে বলা হচ্ছে ফাইন্যান্স কপ বা অর্থায়নের সম্মেলন, কিন্তু বিশ্বের যেসব উন্নত রাষ্ট্রের জন্য পরিবেশ ধ্বংস হচ্ছে সেই সব দেশের রাষ্ট্রপ্রধানরাই এবারের এই সম্মেলনে অংশ না নিয়ে পাঠিয়েছেন তাদের প্রতিনিধিকে। তাই প্রশ্ন দেখা দিয়েছে, এবারের এই সম্মেলন থেকেও কি শুধুমাত্র ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসের মধ্য দিয়েই শেষ হতে যাচ্ছে, নাকি আসলেই এবারের এই সম্মেলন থেকে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে চূড়ান্তভাবে অর্থ ছাড়ের ঘোষণা আসবে? মাহমুদ রাকিব, এখন বাকু, আজারবাইজান। মাওলানা সাদের নেতৃত্বে এবার ইজতেমার প্রথম পর্বে অংশ নেয়ার দাবি জানিয়েছেন তাবলিগের সাতপন্থী আলেমরা। কাকরাইলে গণজমায়েত থেকে এই দাবি জানান তারা। আগামী 7 ডিসেম্বর সরোয়ার্দী উদ্যানে মহাসমাবেশেরও ডাক দিয়েছেন তারা বলেন, মাওলানা সাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। একটি পক্ষ তাবলিগের মেহনতকে কলুষিত করছে বলেও অভিযোগ করেন তারা। গত 7 বছর ধরে জুবায়েরপন্থীরা ইজতেমার প্রথম পর্বে অংশ নিচ্ছে অভিযোগ করে তাবলিগে বৈষম্য দূর করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান সাতপন্থী আলেমরা। তাবলিগের জামাতের 2 গ্রুপ যাতে আলাদা আলাদাভাবে তাদের কর্মসূচি পালন করতে পারে সে ব্যাপারে প্রশাসনের সহায়তা চান তারা। গত 7 বছর তারা আমাদের সাথে বৈঠক করছে, উভয় পক্ষ একসাথে বৈঠক করছে। এইবার তারা বলতে আছে চিঠি লিখছে, ওই চিঠি আমাদের কাছে আছে, সরকারকে চিঠি দিয়েছে, মাওলানা সাহসাবরা না হোক, অতএব তাদের সাথে আমরা বসবো না। তাহলে পূর্বের 7 বছর কেন বসলো? এই জন্য তাদের প্রত্যেকটা অভিযোগ ভিত্তিহীন এবং তাদের সাথে তাবলিগের কোনো সাথী খুব সামান্য পরিমাণ আছে। আমাদের যে আমির হযরত মাওলানা সাহাদ সাহেব, উনি আজকে 7 বছর বাংলাদেশে আসতে পারতেছে না। এ কারণে আমাদের 2টা দাবি, আমাদের প্রথমে ইজতেমা হবে, আর হলো আমাদের আমির হযরত মাওলানা সাহাদ সাহেব ইনশাআল্লাহ এবারের ইজতেমায় শরীক হবেন। 5 আগস্টের অভ্যুত্থানের পর বদল এসেছে একাদশ দ্বাদশের পাঠ্য বইয়ে। বাদ দেওয়া হয়েছে শেখ মুজিবুর রহমানের লেখা 52 দিনগুলো আর শেখ কামালের জীবনী, তবে রেখে দেওয়া হয়েছে 7ই মার্চের ভাষণ। ইংরেজি বইয়ে সম্পূর্ণ নতুন পাঠ্য যুক্ত করা সহ ICT বইয়েও এসেছে পরিবর্তন। পাঠ্য বইয়ের পরিমার্জনের বিস্তারিত তুলে ধরেছেন ফরহাদ বিন্দুর। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর হাত দিয়েছে শিক্ষা সংস্কারেও। একাদশ দ্বাদশ শ্রেণীর পাঠ্য বইয়েও আনা হয়েছে সংযোজন বিয়োজন। ঠিক কোন বইয়ে কি কি সংযোজন বিয়োজন করা হলো, আজকে সেটি জানানোর চেষ্টা করব। একাদশ দ্বাদশ শ্রেণীর সাহিত্য পাঠ বই থেকে বাদ দেওয়া হয়েছে শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনীর অংশ 52 দিনগুলো। একইভাবে বাদ দেওয়া হয়েছে মোহাম্মদ জাফর ইকবালের মহাজাগতিক কিউরেটর। এছাড়া কবিতা দিলওয়ারের মানুষ সকল সত্য আর মহাদেব সাহার শান্তির গানও বাদ পড়েছে।
28টি করে গদ্য এবং কবিতার মধ্য থেকে 2026 সালের এইচএসসি পরীক্ষার জন্য 12টি করে গদ্য এবং কবিতা নির্বাচিত করা হয়েছে, যেখানে গদ্য নতুন করে যুক্ত হয়েছে প্রমথ চৌধুরীর সাহিত্যে খেলা, মোতাহির হোসেন চৌধুরীর জীবন ও বৃক্ষ, সৈয়দ মুজতবা আলীর গন্তব্য কাবুল এবং শওকত আলীর কপিল দাস মুর্মুর শেষ কাজ। আর কবিতা যুক্ত হয়েছে আলাউলের ঋতুবর্ণন এবং আল মাহমুদের বিখ্যাত সোনালী কাবিন কাব্যগ্রন্থের প্রত্যাবর্তনের লজ্জা। প্রমথ চৌধুরী বর্ষা এর পরিবর্তে সাহিত্যে খেলা, রোকেয়া সাখাওয়াত হোসেনের গৃহ এর পরিবর্তে অর্ধাঙ্গী এবং কাজী নজরুল ইসলামের আমার পথের পরিবর্তে যৌবনের গান যুক্ত করা হয়েছে। তবে সহপাঠীর উপন্যাস ও নাটকে কোনো পরিবর্তন আনা হয়নি। ইংলিশ ফর টুডে বইয়ে শেখ কামালকে নিয়ে 6 পৃষ্ঠার যে জীবনী এতদিন পাঠ্য ছিল সেটি বাদ দেওয়া হয়েছে। রাখা হয়েছে শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ। তবে এই ভাষণের পরিচয়ে শেখ মুজিবের নামের আগে বঙ্গবন্ধু শব্দটি বাদ দেওয়া হয়েছে, সঙ্গে তার ছবিও। এছাড়া এই বইয়ের সম্পূর্ণ নতুন করে রিডিং ফর প্লেজার যুক্ত করা হয়েছে, যেখানে রোকেয়া সাখাওয়াত হোসেনের সুলতানাস ড্রিম, ল্যাংস্টন হিউজেসের থ্যাংক ইউ ম্যাডাম, সাদাত হোসেন মান্টুর তোবা টেকসিং গল্প, ইমাম আল গাজ্জালির ডেথবেড, এমিলি ডিকিনসনের হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স, পাবলো নেরুদার বার্ড এবং আন্তন চেখোভের নাটক প্রপোজাল পাঠ্য হিসেবে রাখা হয়েছে। এবং সবশেষ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়েও এসেছে খানিকটা পরিবর্তন। প্রথম অধ্যায়ের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে বিস্তর জানতে নতুন করে আরও 2টি প্যারা সংযোজন করা হয়েছে। একই অধ্যায়ের ক্রায়োসার্জারি বাদ দিয়ে সেই জায়গায় যুক্ত করা হয়েছে গুরুত্বপূর্ণ ইন্টারনেট অব থিংস, প্লেজিয়ারিজম লেখা হয়েছে নতুন করে। আর পঞ্চম অধ্যায়ের কনসেপ্ট অব প্রোগ্রামিং একেবারে বাদ দেওয়া হয়েছে। বাদ দেওয়া হয়েছে ভিজুয়াল বেসিক, অ্যালগল, ফোরট্রান এর মতো অপ্রচলিত প্রোগ্রামগুলোর ধারণাও। বিগত স্বৈরাচার সরকারের সময় শিক্ষাক্রমে একটি দলের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করা হয়েছে। সেখান থেকে বের হয়ে শিক্ষার্থীদের সঠিক শিক্ষাদানের উদ্দেশ্যেই পাঠ্য বই পরিমার্জন করা বলে জানান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান। শিক্ষা সিলেবাস কারিকুলাম যাতে এটা একটা কোনো দলের সম্পত্তি না হয়ে ওঠে। পরিমার্জন করতে গিয়ে আমাদের শুধু যে গ্রহণ বর্জন করতে হয়েছে তা নয়, অনেক কিছুই, অনেক বানান, অনেক বাক্য এগুলোরও পরিবর্তন করতে হয়েছে। বেশ কিছু ছবি পরিবর্তন করতে হয়েছে। এদিকে এই পরিমার্জন জুলাই বিপ্লবেরই আকাঙ্ক্ষা বলে মনে করেন এই শিক্ষাবিদ। আমাদের ছাত্র জনতার বিপ্লবের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী হচ্ছে, সেটাকে আমি ইতিবাচকভাবেই দেখি, কিন্তু এটার একটা স্থায়ীকরণ প্রয়োজন, যাতে করে পরবর্তীতে আবার পরিবর্তন না হয়ে যায়। যে রাজনৈতিক সরকারই আসুক তারা একচোখা হয়ে যায়। এই একচোখাটা না হয়ে সর্বজনীনভাবে যদি এটা করা যায় সেটা অবশ্যই উত্তম। চলছে একাদশ দ্বাদশ শ্রেণীর পাঠ্য বই মুদ্রণের কাজ। 2-1 দিনের মধ্যে যেতে শুরু করবে বাজারেও। নকল এড়াতে বইয়ের প্রথম 2 পাতায় এনসিটিভির মনোগ্রাম দেখে কিনতে হবে শিক্ষার্থীদের। তবে প্রিন্টিং প্রেসগুলোকে মানসম্মত বই বাজারে সরবরাহের আহ্বান সংশ্লিষ্টদের। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। এদিকে পাঠ্য বইয়ে ভুল ইতিহাস অন্তর্ভুক্ত করে আওয়ামী লীগ তরুণদের বিপদগামী করতে চেয়েছিল বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। রাজধানীর মিরপুরে জাতীয়তাবাদী বাউল দল আয়োজিত বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় এ দাবি করেন তিনি। বিগত 16 বছর স্কুলের কোমলমতি বালক বালিকাতে তারা কি করেছে? তারা আওয়ামী লীগের বাক্সালি ট্যাবলেট খাইয়েছে। বিগত 5ই অগাস্ট আপনারা দেখেছেন যে স্বৈরাচারী সরকারের সর্বোচ্চ পদে যিনি আসীন ছিলেন, তিনি ঠিক সেদিন আবার সেই 1971 সালের মতোই কাপুরুষের মতো পালিয়ে গেছে। গণঅভ্যুত্থানকালে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা নিহতদের শনাক্ত করে সরকারিভাবে তালিকা প্রকাশ করার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতিমা। গণঅভ্যুত্থানে নিহতদের স্বজনদের সাথে নিয়ে শুক্রবার মোহাম্মদপুর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে গণকবর জিয়ারত শেষে এই কথা বলেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল দাবি করেন 127টি কবর শনাক্ত করা হয়েছে। ডিএনএ টেস্ট করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের দাবি জানান তারা। বলেন, স্বৈরাচারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর নমনীয় অবস্থান হতাশাজনক। এ সময় নিখোঁজের স্বজনরা গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার দাবি করেন।
দেশ থেকে সন্ত্রাস, পরিবারতন্ত্র ও ফ্যাসিবাদ বিলোপ করতে তরুণদের ব্যালট বিপ্লবের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার অভ্যুত্থানের 100 দিনে নাগরিক সমাবেশে একথা বলেন তিনি। আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনাদের হাতে ক্ষমতা তুলে নিন। এই ক্ষমতার মাধ্যমে আগামীর যে ব্যালট বিপ্লব হবে, সেই বিপ্লবে এই সকল লুটেরা, চাঁদাবাজ, মাস্তান, মাফিয়াতন্ত্র, পরিবারতন্ত্র, তাদেরকে বাংলাদেশে তাদের কবর রচনা করুন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যা চেষ্টায় হাতিরঝিল থানার মামলার সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার বিকেলে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। পরে রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে তাকে কারাবিধি অনুযায়ী চিকিৎসার নির্দেশ দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরীফুর রহমানের আদালত। এবারে আন্তর্জাতিক। জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ বন্ধ হবে ট্রাম্প প্রশাসনের প্রধান কাজগুলোর একটি। গুরুত্ব পাবে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কথাও। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো ফ্লোরিডায় সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্যে এসব কথা বলেন ট্রাম্প। তবে এসব সমস্যা সমাধানে করণীয় বিস্তারিত জানাননি তিনি। নির্বাচনে জিতেই মন্ত্রিসভা পুনর্গঠনে জোর দিচ্ছেন ট্রাম্প। নিজের মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন রবার্ট এফ কেনেডি জুনিয়রকে, যিনি বরাবরই বিতর্কিত নিজের ভ্যাকসিন বিরোধী অবস্থানের জন্য। ট্রাম্পের আইনজীবী টড ব্লাঞ্চকে দিচ্ছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন নর্থ ডাকোটার গভর্নর ডগলাস বার্গমারকে। শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে প্রেসিডেন্ট অরুণা কুমারা দিশানায়েকের জোট এনপিপি। 225টি আসনের মধ্যে 123টি আসনে জয় পেয়েছে জোটের সদস্যরা। অথচ এর আগের পার্লামেন্টে মাত্র 3টি আসন ছিল এনপিপি জোটের। গেল সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর জনগণের ম্যান্ডেট পাবার লক্ষ্যে পার্লামেন্ট ভেঙে দেন দিশানায়েকে। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ছিল 1,71,00,000, যার মধ্যে 62% ভোট পেয়েছে এনপিপি জোট। বিরোধী দল এসজিবি ভোট পেয়েছে 18%। শান্তবাজার শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। লাগামহীন বাজারে মুনাফা লুটছে সিন্ডিকেট, বিফলে নিয়ন্ত্রণের সব চেষ্টা, ঠকছে কৃষক ভোক্তা, কঠোর পদক্ষেপ দাবি। এই সিন্ডিকেটটাকে যদি এখন আমরা ধরতে না পারি, তাহলে সেক্ষেত্রে আর কখনোই এই বাজারটাকে ঠিক করা যাবে না। গুমের শিকার পরিবারের পুনর্বাসন ও ক্ষতিপূরণে সরকারের বিবেচনায়, বললেন আইন উপদেষ্টা। গুম প্রতিরোধে আইন করার পরিকল্পনা। We have already ratified the Convention Against Enforced Disappearance and we have ratified that convention without any reservation. একাদশ দ্বাদশের পাঠ্য বইয়ে পরিবর্তন, শেখ মুজিবের 52 দিনগুলো বাদ, দলীয় এজেন্ডা থেকে বেরিয়ে সঠিক পাঠদানের উদ্দেশ্য। সিলেবাস কারিকুলাম যাতে এটা একটা কোনো দলের সম্পত্তি না হয়ে ওঠে। যে রাজনৈতিক সরকারই আসুক তারা একচোখা হয়ে যায়, এই একচোখাটা না হয়ে সর্বজনীনভাবে যদি এটা করা যায় সেটা অবশ্যই উত্তম। এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিপূরণ দিতে বিশ্ব মোড়লদের গড়িমসি। $6 লাখ কোটি দাবির বিপরীতে আশ্বাস 3%-ও কম। এই ছিল শান্তবাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv তে।